হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর তোমার ফিজিক্সের যেসব মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকসগুলো আছে, যেগুলোর উপরে কোশ্চেন হতে পারে। আমি এটাকে কোনোভাবেই সাজেশন শব্দটা ইউজ করব না, আমি এটার পূর্ণ বিরোধিতা করি। সাজেশন বললে সেই জিনিসগুলো দেখবে আর দেখবে না কিছু। কিন্তু বিষয়টা হচ্ছে যে ফিজিক্স সাজেশনের উপরে ভিত্তি করে ওইভাবে পড়াটা ঠিক নয়, মানে তাতে তোমার ভবিষ্যৎটাতে একটু গণ্ডগোল হতে পারে। যাই হোক, যার যেটা বক্তব্য নিজের পড়তে পারো, আলাদা বিষয়। আমার মনে হলো যে গোটা ক্লাস 12-এর যে সামনে ফিজিক্স পরীক্ষা এবং সেটার জন্য যে ছেলেমেয়েদের মাথায় একটা দুশ্চিন্তা আছে, সেই রিলেটেড যদি কিছু ইম্পর্টেন্ট টপিকস চর্চা করে দেওয়া যেতে পারে, যেগুলো মোস্ট হাইলাইটেড টপিকস বা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, সেই বিষয়টা নিয়ে আলোচনা। কোনো সাজেশনমূলক ভিডিও এটা না, এটা একেবারেই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ব্যাস, আর কিছু না। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের একটা ভিডিও, ব্যাস। আচ্ছা, তো তোমাদের ফিজিক্সের ফিজিক্স ক্লাস 12-এর ফুল বুক এক্সাম হচ্ছে পরের বছর থেকে। সেটা দুটো পার্টে ভাগ হয়ে যাবে। সেখানে তোমাদের যে ইউনিট নাম্বার 1 আছে ইলেকট্রোস্ট্যাটিক্স। এখান থেকে 8 মার্কস থাকে। মার্কসগুলো তোমরা অবশ্যই জানবে, হয়তো ওয়েটেজগুলো বইয়ের প্রথমেই তো দেওয়াই থাকে। ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে আসছে তোমাদের 8 মার্কস। তো এই ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস, যেগুলো তোমাদের পড়া উচিত, সেটা হচ্ছে প্রথমত কোয়ান্টাইজেশন অফ চার্জ। আচ্ছা, কাজ করছি আমি এখানে না লিখে, আমি তোমাদের সময়টাও নষ্ট হবে, এখানে না লিখে একটা কাজ করছি, তোমাদের এই ছবিটা আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তোমরা একটু টেলিগ্রাম থেকে বিষয়টা দেখে নাও, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা বলতে পারো কমেন্ট করে আমাকে যে এই জায়গাটা বুঝতে পারলাম না, ঠিক আছে? তো তোমাদের ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। চার্জের যে কোয়ান্টাইজেশন, অর্থাৎ চার্জের যে কোয়ান্টাইজড বিষয়টা, যে চার্জকে ওই সবথেকে স্মল সংখ্যক যে চার্জ, সেটা হচ্ছে তোমার কি একটি ইলেকট্রনের চার্জ। তার 1 গুণ 2 গুণ 3 গুণ করা যায়, কিন্তু 2.5 গুণ 1.5 গুণ দেওয়া বা নেওয়া যায় না। আচ্ছা, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ, অর্থাৎ আধানের সংরক্ষণ নীতি হলো। এরপর হচ্ছে আবিষ্ট আধান, আবেশী আধান, এখান থেকে আসার সম্ভাবনা কিন্তু হচ্ছে ম্যাথ, ঠিক। তারপর হচ্ছে তোমার কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, বোঝাতে পারলাম, এবং সেখান থেকে অঙ্কও থাকতে পারে। কুলম্বের উপপাদ্য যেটা, সেটা দেখবে, উপপাদ্যের স্টেটমেন্টটা। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের যে গাণিতিক রূপটা F/Q, সেটা থাকবে, এবং সেখান থেকে অঙ্ক থাকতে পারে, বা KQ/R²। সেখান থেকে তোমাদের অঙ্ক থাকার সম্ভাবনা খুব বেশি। কারেন্ট গেল চলে, এবং তোমরা হয়তো গোলমাল হচ্ছে, দেখতে পাচ্ছ না, মুশকিল হচ্ছে এটাই, ঠিক আছে? আমি বোর্ডে খুব একটা বেশি কিছু লিখছি না, তোমাদেরকে এটা দিয়ে দিয়েছি আমি টেলিগ্রামে তোমাদেরকে জয়েন হতে হবে এবং দেখতে হবে। আচ্ছা, তারপর দেখো যে তোমার দ্বিমেরুর যে অবস্থান, একটা হচ্ছে তোমার অক্ষ অবস্থান, একটা হচ্ছে তোমার লম্ব সমদ্বিখণ্ডক অবস্থান। সেই অবস্থান থেকে কিন্তু তোমাদের ম্যাথস থাকতে পারে। হলো ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ বিভবের রাশিমালা, আর তড়িৎ স্থিতিশক্তির রাশিমালা, এইগুলোর থেকে কিন্তু অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি। প্রমাণের চেয়েও অঙ্ক আসার সম্ভাবনা অনেকটা বেশি। বোঝাতে পারলাম আশা করি। এরপর হচ্ছে সমবিভব তলের যে ব্যাপারটা, যে সমবিভব তলের যে বিভিন্ন ধর্ম, যে সমবিভব তলকে একটা তড়িৎ বলরেখা সমকোণে ছেদ করে, দুটো সমবিভব তল একে অপরকে ছেদ করে না কেন, এই সবগুলো কিন্তু আসতে পারে। তারপর দেখো ধারকত্বতে, যে তোমার সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা, এইখানে রাশিমালাটা ইম্পর্ট্যান্ট, এবং বিভবের আধান বন্টনের দরুন বিভবের যে পরিবর্তন ঘটে, অর্থাৎ ধারকের মধ্যে সঞ্চিত শক্তির যে হ্রাস ঘটে আধান বন্টনের ফলে, সেটার প্রুফটাও থাকতে পারে। বোঝাতে পারলাম। এবং সেখান থেকে এই যে সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা, এটার থেকে অঙ্কও থাকতে পারে, বিশেষ করে অভ্র মাইকা এইসবগুলো দিয়ে, অভ্রমানিত মাইকা ওইসবগুলো দিয়ে পরে ধারকত্বের কি পরিবর্তন এলো, ঠিক আছে? বিভিন্ন টাইপের, ধরো উপরটা অভ্র, তো তারপর একটা জল দিয়ে দিল, তারপর একটা বায়ু দিয়ে দিল, লেয়ারওয়ালা প্রশ্নগুলো দিতে পারে। আচ্ছা, নেক্সট, আহিত ধারকের সঞ্চিত শক্তি ½ এখান থেকে প্রশ্ন দিতে পারে। আর কম্বিনেশন অফ ক্যাপাসিটার, অর্থাৎ ধারকের যে সমবায়গুলো আছে, অর্থাৎ ধারকের সমান্তরাল সমবায়, ধারকের শ্রেণী সমবায়, সেখান থেকেও কিন্তু ম্যাথ দিতে পারে। এইগুলো পড়লে তোমাদের ইউনিট 1 বা ইলেকট্রোস্ট্যাটিক্স যে বিষয়টা, সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কথাটা? এরপর আসছে কারেন্ট ইলেকট্রিসিটির থেকে তোমাদের 8 মার্কসের প্রশ্ন পড়ে। হলো 8 মার্কসের প্রশ্ন পড়ে 1 2 3 4, প্রথম 4টে ইউনিট থেকে প্রথমে 8 8 8 8 হলো। তো কারেন্ট ইলেকট্রিসিটির মূল জায়গাটা হচ্ছে ওহমস ল এর ভেক্টর রূপ দুটোই। আচ্ছা, সেখান থেকে অঙ্ক থাকতে পারে। আর হচ্ছে তোমার রোধের উষ্ণতা গুণাঙ্ক, যেটা যে এত ডিগ্রি সেলসিয়াসে যদি রোদ এত হয়, তাহলে অমুক ডিগ্রি সেলসিয়াসে রোদ কত, এই টাইপের প্রশ্ন থাকতে পারে। আর থাকতে পারে তোমাদের রোদের যে সমবায়ের অঙ্কগুলো আছে,
অর্থাৎ রোধের সমান্তরাল সমবায়, রোধের শ্রেণী সমবায়, এখান থেকে প্রশ্ন থাকতে পারে, একটু জটিল থাকতে পারে। এবং তার সাথে সাথে তোমার কোষে তড়িৎ কোষের যে সমবায়গুলো, তড়িৎ কোষের যে মানে ব্যাটারিগুলোর যে সমবায়, সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়, ব্যাটারির কোথায় কি অবস্থানে রাখলে বহির্বর্তনীতে সবচেয়ে বেশি কারেন্ট প্রবাহ মানে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার সূত্র, প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত, সেটা হতে হবে। এইসব বিষয়গুলো একটু দেখবে কিন্তু, ঠিক আছে। ম্যাথ আসার সম্ভাবনাই বেশি। আর কিছু কিছু প্রুফ যেগুলো থাকে সেগুলো একটু দেখতে হবে, যে সমান্তরাল সমবায়ে যে তুল্য রোধ সেটা সবচেয়ে ছোট রোধেরও ছোট, এই প্রমাণটা থাকতে পারে। কিংবা শ্রেণী সমবায়ে ব্যবহৃত রোধগুলি সর্বাপেক্ষা রোধ উপেক্ষাও বড় রোধ হয় তুল্য রোধটা, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, বিচলন বেগের যা রাশিমালা অর্থাৎ ভিডি, ড্রিফট ভেলোসিটির সাথে কারেন্টের রিলেশন, সেখান রিলেশনটাও প্রতিষ্ঠা করতে বলতে পারে বা লিখতে বলতে পারে এবং অঙ্ক দিতে পারে। আচ্ছা, ওহমস লয়ের ভেক্টর রূপ বললাম, কেসিএল কেভিএল এর স্টেটমেন্টটা পড়বে, আর এখান থেকে অঙ্ক থাকলেও থাকতে পারে, চান্স অনেক কম। কেসিএল কেভিএল নিয়ে খুব একটা মাথা খারাপ করার দরকার নেই, এখান থেকে অঙ্ক থাকলে এর অল্টারনেট পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। স্টেটমেন্টটা অতি অবশ্যই পড়বে, অঙ্কতে অনেক সময় প্রবলেম হয়, তো ওই কেসিএল কেভিএল এর একটা অঙ্ক করাচ্ছে অনেকটা টাইম তোমার সেভ হবে যদি তুমি একটা থিওরিটিক্যাল প্রশ্ন করো, ইভেন নাও মিলতে পারে, মাথা ঠান্ডা না থাকলে কেসিএল কেভিএল এর প্রশ্ন মেলানো খুবই কিন্তু মানে কষ্টসাধ্য ব্যাপার। তারপরে হচ্ছে তোমার হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজের থেকে প্রশ্ন দিতে পারে, হুইস্টন ব্রিজের স্টেটমেন্টও দিতে পারে। হুইস্টন ব্রিজের অঙ্ক সোজাই হবে, সমস্যা কিছু হবে না। পোটেনশিওমিটারের বা পোটেনশিওমিটার বা বিভব বিভাজক যেটা, ঠিক আছে, সেটা কিন্তু তোমার পোটেনশিওমিটার বা বিভব পরিমাপক যেটা বিভব মাপে, সেখান থেকে অঙ্ক দিতে পারে, কিংবা তার কার্যনীতি দিতে পারে, কিংবা পোটেনশিওমিটারের সাহায্যে কোষের অভ্যন্তরীণ রোধ কী করে পরিমাপ করা হয় এটা দিতে পারে। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি প্লাস পাওয়ার। আচ্ছা, ওই যে তড়িৎ শক্তি ও বর্তনী, তড়িৎ শক্তি ও ক্ষমতা, ওই যে বিষয়টা, ওইখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক থাকতে পারে। ওই যে পি সমান ভিআই না পাওয়ার সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট, ওইগুলো এদিক ওদিক করে পড়ে, ঠিক আছে। বা এত ওয়াটার বাল্ব চলছে, মোট আমার কত ইলেকট্রিক্যাল খরচ হচ্ছে, মানে ইলেকট্রিক বৈদ্যুতিক বিলের যে অঙ্কগুলো, যেগুলো তোমরা ক্লাস 10-এ 6 নম্বর চ্যাপ্টার বা চলতড়িৎ চ্যাপ্টারে পড়েছি, ইলেকট্রিক বিলের অঙ্কগুলো, ওইগুলো একটা থাকতে পারে। নেক্সট ইউনিট নাম্বার 3, সেটা তো কিন্তু 8 নম্বর থাকবে, ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার অ্যান্ড ম্যাগনেটিজম। সেখান থেকে তোমার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে একক মাত্রা নিয়ে একটু তোমাকে কেয়ারফুল হতে হবে। একক মাত্রা থেকে একটা না একটা ড্যাশ পূরণ কিংবা তোমার এমসিকিউ, এটা কিন্তু থাকবেই থাকবে। সেটা হচ্ছে ওই তোমার বি ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা এইচ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, মিউ তোমার চৌম্বক ভেদ্যতা বা ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, ঠিক আছে। আর এদিকে হচ্ছে তোমার আর কাকে বলি, চৌম্বক দ্বিমেরু ভ্রামক, যেটা যদিও পরের চ্যাপ্টারে আছে, তাও আমি বলছি সেকেন্ড চ্যাপ্টারে আছে। তারপর হলো তোমার ম্যাগনেটাইজেশন, চুম্বকন ভেক্টর যেটা, এটা। আর কি বলা যেতে পারে, মেরু শক্তি, ছোট হাতের এম। এই প্রত্যেকটা জিনিস বোর ম্যাগনেটন, যদিও ওই ইলেকট্রনের তোমার ইলেকট্রনের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকেই বোর ম্যাগনেটন বলা হয়, তাও তার মানটা, এই মানগুলো মুখস্থ বা একক মাত্রা, এইসব বিষয়গুলো কিন্তু তোমাকে একটু কেয়ারফুল হতে হবে। এই একক মাত্রা থেকে বিয়ের মাত্রা বা যেগুলো বললাম সেগুলো থেকে একটা না একটা প্রশ্ন দিতেই পারে, বোঝাতে পারলাম। তারপর হচ্ছে তোমার বায়োসাভার্টস লয়ের ভেক্টর রূপটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তার যে অ্যাপ্লিকেশান আছে দীর্ঘ ঋজুতারের জন্য ওটা করবে, প্রুফটা করবে। আর তার সাথে বৃত্তাকার কুণ্ডলীর যে কেন্দ্রে বা অক্ষস্থিত কোনো অবস্থানে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা, সেটা রাশিমালাটা পড়বে অতি অবশ্যই। এবং তার সাথে টরয়েড, সলিনয়েড, এদের রাশিমালাগুলো পড়বে, প্রুফ করার কোনো দরকার নেই, রাশিমালাগুলো পড়বে যাতে ওই রিলেটেড অঙ্ক এলে করতে পারো। অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র, এই স্টেটমেন্টটা একটু পড়তে হবে। আমি ওইখানে ইলেকট্রোস্ট্যাটিক্সে গস বলতে ভুলে গেছি, গসের থিওরেমটা পড়তে হবে, এবং তার সাথে সাথে গসের থিওরেমের যে 3টে অ্যাপ্লিকেশন, তার অ্যাটলিস্ট 2টো পড়বে, যে কোনো নিজের ইচ্ছা মতো 2টো পড়বে, একটা না একটা কমন পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, কারণ আছেই তো মাত্র 3টে। আচ্ছা, চৌম্বক বল যেটা, যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে কত কোণে কোনো আহিত কণাকে ছেড়ে দিলে কিভাবে যাবে না যাবে, এই বিষয়গুলো একটু অঙ্কের ওই জায়গাটা কিন্তু দেখতে হবে। লরেঞ্জ ফোর্স আছে এখানে, ওইটা দেখতে হবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, ডানহস্ত নিয়ম, স্টেটমেন্টগুলো একটু দেখে নেবে, হলো। এই বিষয়গুলো একটু কিন্তু তোমাদেরকে দেখতে হবে। গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার, গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার কনভার্সন যেগুলো, সেগুলো একটু দেখতে হবে। আর তোমার হয়ে গেল অয়স্চম্বক, পরাচম্বক, তিরস্চম্বক, এই 3টে পদার্থের যে কম্প্যারিজনটা আছে করা, ওইখান থেকে প্রচুর এমসিকিউ পড়তে পারে, অনেক কিছু কিন্তু এখানে তোমার মানে জালে মাছ উঠে যাবে। ওই কম্প্যারিজনটা পড়ে নাও, অনেক কিছু প্রশ্নের উত্তর ওইখান থেকেই পাওয়া যাবে, অনেক প্রশ্নের উত্তর, এটা হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে বিনতিকোণ, বিচ্যুতিকোণ, যেটা তার আন্ডার তোমাকে অঙ্ক কিছু সলভ করতে জানতে হবে। 4 নম্বর ইউনিট ইএমআই আর এসি, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর অল্টারনেটিং কারেন্ট, পরিবর্তী প্রবাহ আর তড়িৎচুম্বকীয় আবেশ। তো ফ্যারাডের 2টো সূত্র, লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র এবং ভাইস ভার্সা, এটা হলো। তারপর ওয়েবারের সাথে ভোল্টের সম্পর্ক, ওয়েবারের সাথে ওহম সেকেন্ডের সম্পর্ক, এইগুলো একটু দেখতে হবে।
মোশনাল ইএমএফ মানে হচ্ছে তোমার ই সমান বিএলভি হলো, ম্যাগনেটিক ফিল্ড গুণিত তারটার যে দৈর্ঘ্য গুণিত তারটা যে বেঁকে যাচ্ছে। একটা তারকে, লাইটটাও বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, মুশকিল হয়ে যাচ্ছে। আমি কি লাইটটা যদি অফ করে দিই আর যদি ফ্ল্যাশটা জ্বালিয়ে দিই তাহলে কি সুবিধা হবে কি? এইও বন্ধ হয়ে যাচ্ছে, মুশকিল, মনে হয় কাজে দেবে। এটাকে অফ করে দিই আমি। কি অবস্থা, হঠাৎ করেই কারেন্ট চলে গেল। ঠিক আছে, এটা থাক, আশা করছি কোনো সমস্যা হবে না। যাই হোক, তো এটা হলো বিষয়, ফ্যারাডের সূত্র এইগুলো হলো। আচ্ছা, তোমার ইয়ের মধ্যে, কার মধ্যে, সলিনয়েডের মধ্যে যে সাবেশাঙ্কের রাশিমালাটা পড়বে, প্রমাণটা একটু দেখবে, এলেও আসতে পারে হলো। তারপরে অঙ্গাঙ্গিভাবে জড়িত দুটি সলিনয়েডের মধ্যে পারস্পরিক আবেশাঙ্কের যে রাশিমালাটা পড়বে, এটা প্রুফ করার দরকার নেই। ডায়নামো মোটরের মধ্যে পার্থক্য কী, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ওই এসি সার্কিটের যে কিউ ফ্যাক্টর, কিউ গুণক যেটা, পাওয়ার ফ্যাক্টর, কস থিটা যে বিষয়টা, সেইগুলো কিন্তু একটু, ক্ষমতা গুণক যেটা, সেটা তোমাদেরকে একটু জানতে হবে। আর এলআরসিআর আর এলসিআর এই সার্কিটগুলো থেকে মূলত প্রতিরোধ, প্রতিঘাত, এই জিনিসগুলো একটু জানতে হবে তোমাকে, নাহলে কিন্তু মুশকিল। কোনটা তোমার পিক ভোল্টেজ, কোনটা তোমার পিক কারেন্ট, প্রুফ করো বা নাই করো, কিন্তু তোমাকে ওই দশা পার্থক্য, কে এগিয়ে কে পিছিয়ে, প্রুফগুলো করার পিছনে হয়তো দৌড়ো না, কারণ ওইটার অল্টারনেটিং পেয়ে যাবে, কারণ এটা ছেলেমেয়েদের সমস্যা হয়। তাই আমি বললাম ইউনিট নাম্বার 5 ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এখানে খুব একটা বেশি কিছু নেই, মূলত আছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধর্মসমূহ, অনেকগুলো ধর্ম আছে, সেখান থেকে হয়ে যাবে। E0/B0 = C, এই যে ইয়েটা আছে, সূত্রটা, এটা ধরে অঙ্ক দিতে পারে। বিভিন্ন যে রেসগুলো আছে, রেসগুলো আমি একটু বলে দিই, রেসগুলোর তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, তারপর তোমার কম্পাঙ্ক কার বেশি, তো এটা এইভাবে মনে রাখবে। RMI, আমি বলেও ছিলাম এটা অনেকবার, VUX গামা। তো হচ্ছে তোমার আর ফর রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল রে মানে দৃশ্যমান আলোক রশ্মি, বেগুনি থেকে লাল হলো, আলট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে। এদিক থেকে এদিকে গেলে কম্পাঙ্কটা বাড়বে, নিউটা বাড়বে, আর এদিক থেকে এদিকে গেলে ল্যামডাটা বাড়বে। এবার তুমি দেখে নাও, এটার থেকে তোমাদের সব হয়ে যাবে। RMI, VUX, গামা, ক্লিয়ার হয়েছে। এরপর হচ্ছে যে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের চৌম্বক শক্তি আর তড়িৎ শক্তি ইকুয়াল থাকে, এই প্রুফটা এলেও আসতে পারে, দেখে নেবে একটু। অপটিক্সের থেকে অনেকটা ইম্পর্ট্যান্ট, অপটিক্স থেকে মোট 14 নাম্বার থাকে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থেকে বলতে ভুলে গেলাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থেকে তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে 3 মার্কস, অপটিক্স থেকে থাকবে 14 নাম্বার। ওয়েভ অপটিক্স, রে অপটিক্স দুটো মিলিয়ে অনেকটা ইম্পর্ট্যান্ট। তো অপটিক্স থেকে মূলত জিনিসগুলো শুনে না। প্রথম কথা হচ্ছে প্রতিফলনের দ্বারা যে প্রতিবিম্ব গঠন অবতল দর্পণের, সেটা 6টা কেস করবে, উত্তল দর্পণের একটাই কেস, সেটা করবে। 1/v + 1/u = 1/f প্রমাণটা করবে। আচ্ছা, প্রতিসরণের যখন তুমি দেখতে পাবে যে ওই বস্তু যখন লঘুতে, চোখ যখন ঘনতে, এবং তার উল্টোটা, মাছকে আমরা যতটা গভীরে দেখি, মাছ তার চেয়েও বেশি গভীরে অবস্থিত থাকে, এই যে বিষয়টা, ওইটার থেকে অঙ্ক থাকতে পারে। সংকট কোণ, আলোকবাহী তন্তু বা অপটিক্যাল ফাইবার, এটার একটু কার্যনীতিগুলো বা সংকট কোণ কাকে বলে, সংকট কোণের সাথে প্রতিসরাঙ্কের যে সম্পর্ক, এইগুলো একটু দেখে নেবে। প্রিজমে মোট 3টে প্রমাণ, ডেল্টা = I1 + I2 - A, চান্স খুবই কম, কারণ এটা ক্লাস 10-এ থাকে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মিউ সমান হচ্ছে সাইন ওই ন্যূনতম চ্যুতির সাথে, ন্যূনতম ডেল্টা মিনিমামের সাথে তোমার মিউ সম্পর্ক, এটা একটা হতে পারে। আচ্ছা, পাতলা প্রিজমের জন্য ডেল্টা সমান μ1 - μ-1 × A। এই 3টে প্রুফের মধ্যে প্রথম যে প্রুফটা বললাম, যে ডেল্টা = I1 + I2 - A, এর চান্স খুবই কম, প্রুফও থাকতে পারে এবং এই রিলেটেড ম্যাথও থাকতে পারে। আচ্ছা, নিউটনস ইকুয়েশন, যেটা নিউটনের সমীকরণ, সেটা হচ্ছে তোমার দর্পণের জন্য বলো, লেন্সের জন্য বলো, সেই জিনিসটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ম্যাগনিফিকেশন জায়গাটা একটু দেখবে, দর্পণ হোক লেন্স হোক, দুটোর জন্যই তোমার লিনিয়ার ম্যাগনিফিকেশন, এরিয়াল ম্যাগনিফিকেশন, অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন। হ্যাঁ, কারেন্ট চলে এসছে, খুবই মজার বিষয়, আর দরকার পড়বে না। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের লাগবে। কারেন্টটা তো অফ করে দিলেই হয়। হ্যাঁ, তো এই জায়গাগুলো, ম্যাগনিফিকেশনের এই জায়গাগুলো একটু দেখবে। এবং তোমার ইয়ের যে প্রমাণটা, লেন্সের যে প্রমাণ, 1/v - 1/u = 1/f, এই প্রমাণটাও আসতে পারে। আর হয়ে যাচ্ছে তোমার, আর প্রমাণটা হচ্ছে তোমার ওই উত্তল লেন্সের দ্বারা সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে যে 6টা প্রমাণ আছে, সেইগুলো একটু তোমাকে চোখ বুলিয়ে যেতে হবে, ঠিক আছে। তো বিশেষ করে ওই d = √d1 × d2, এই প্রমাণটা আসতে পারে, ঠিক আছে। তো এই জায়গাগুলো একটু কিন্তু তোমাকে দেখতে হবে। তারপরে হচ্ছে কম্বিনেশন অফ লেন্সেস, হ্যাঁ, 2-3টে লেন্স আছে, লেন্স আর দর্পণ আছে, তো এইগুলো থেকে আসার চান্স খুবই কম, এগুলো মূলত কম্পিটিটিভ লাইনেই আসে, কিন্তু এলেও আসতে পারে। আর লেন্স মেকার ফর্মুলা থেকে আসতে পারে, 1/f = μ1 - μ2 × 1 - r1, 1/r1 - 1/r2,
ঠিক আছে, ব্যাস এইগুলো তো হলে তোমাদের রে অপটিক্সটা কমপ্লিট হয়ে যাবে। হলো না, কমপ্লিটটা হচ্ছে না, এবং তার সাথে এখানে হচ্ছে তোমার চোখের যে ত্রুটিগুলো বিভিন্ন, যে এত সেন্টিমিটারের ফোকাস দৈর্ঘ্যের লেন্স পড়ছে, তাহলে সে কত দূরত্বে বইটা রেখে পড়তে পারবে, এইসব যে ম্যাথসগুলো সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। তার সাথে সাথে অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্রের যে ম্যাগনিফিকেশন, এই জায়গাটা একটু দেখে নেবে, শুধু ম্যাগনিফিকেশনের জায়গাটা, সূত্রটা পড়লেই হবে। আচ্ছা, হাইগেন্সের যেটা শেষ, তোমাদের রে অপটিক্স শেষ। ঠিক আছে, রে অপটিক্সটা তোমাদের শেষ। কিছু বলতে ভুললাম কি? হ্যাঁ, বিক্ষেপণ বিচ্ছুরণের যে জায়গাটা, সেইখানে তোমাদেরকে বিচ্ছুরণহীন বিক্ষেপণ, বিক্ষেপণহীন বিচ্ছুরণ, এই দুটো জায়গায় একটু ক্লিয়ার করে নেবে। কৌণিক বিচ্ছুরণ থেকে কিন্তু ম্যাথ থাকতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ওয়েভড অপটিক্স থেকে তোমাদের যেটা থাকবে হাইগেন্সের প্রতিফলন প্রতিসরণ। কোনো একটা করবে, দেখে নেবে আগের বছর যেটা এসছে তার উল্টোটা করবে। এবং ব্যতিচারের জন্য ডার্ক কত নাম্বার, ডার্ক কত নাম্বার ব্রাইট, এই জায়গার ম্যাথসগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। জিজ্ঞেস করে কেন্দ্রীয় চরমপটির বিস্তার কত দূর অপবর্তনের ক্ষেত্রে, সেই জিনিসটা জিজ্ঞেস করে। কত কৌণিক, মানে যে বিন্দুতে তৃতীয় ডার্ক পাচ্ছি সেটা কত ডিগ্রিতে আছে প্রধান তোমার মুখ্য কেন্দ্রীয় চরমপটির সাপেক্ষে, এই জিনিসটা জিজ্ঞেস করে। আর হচ্ছে তোমার ব্যতিচার অপবর্তনের মধ্যে পার্থক্যটা কোথায়, এটা থাকতে পারে। হলো, এই বিষয়গুলো কিন্তু মূলত থাকে। আর হচ্ছে তোমার সমবর্তনে, তোমার সমবর্তন কোণ, মানে ব্রুস্টারের যে সূত্রটা, সমবর্তন কোণ আর প্রতিসরাঙ্কের সাথে সম্পর্ক, এটাই মূলত আছে। আর পজিটিভ ক্রিস্টাল, নেগেটিভ ক্রিস্টাল, এটার এক্সাম্পলগুলো একটু দেখে নেবে, তাহলেই শেষ। ইউনিট নাম্বার 7, ডুয়েল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার। এখান থেকে তোমাদের মার্কস থাকে, 4 মার্কস। হলো, ওই কোয়ান্টাম আর ডি ব্রগলি, এখান থেকে 4 মার্কস থাকে। তো মূলত এখান থেকে তোমাকে আইনস্টাইনের ইকুয়েশনটা করতে হবে, আইনস্টাইনের ইকুয়েশন থেকে ম্যাথ দেবে, সোজা কথা। আর 2 নম্বর হচ্ছে ডি ব্রগলির যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ল্যামডা সমান h/p বা h/√2me, ওই আর কি, একটা রূপ থেকে তো বিভিন্ন রূপ হচ্ছে, সেইগুলোর জায়গাটাই কিন্তু অঙ্ক থাকবে, আর কোনো আসার জায়গা নেই। 4 মার্কস এখানে থাকে। 4 মার্কসের মধ্যে ভালো নাম্বারটা তোলা যায়। 4 মার্কস থাকে, একটা 1 নম্বরের এমসিকিউ, একটা 3 নম্বরের এলএকিউ, মানে লং অ্যান্সার টাইপ বা শর্ট অ্যান্সার টাইপ পার্ট 2 যেটা, সেইটা আর কি। ঠিক আছে, এই জিনিসগুলোই থাকে, তাহলে তোমাদের ওটা হয়ে যায়। লাস্ট হচ্ছে, থার্ড লাস্ট, অ্যাটম অ্যান্ড নিউক্লি, পরমাণু ও নিউক্লিয়াস। পরমাণু ও নিউক্লিয়াস থেকে তোমাদের 8 মার্কস থাকছে, কত থাকছে? পরমাণু নিউক্লিয়াস থেকে তোমার 6 মার্কস থাকছে। ইলেকট্রনিক ডিভাইসেস থেকে 8 মার্কস থাকবে। ঠিক আছে, তো এখান থেকে 6 নাম্বার থাকবে। 6 নম্বরে কী কী থাকছে? 6 নম্বরে থাকছে তোমার একটা এমসিকিউ, একটা মান 2, একটা মান 3, ব্যাস এরকম কিন্তু তোমাদের থাকছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো এখান থেকে তোমাদের বোরস মডেল থেকে যে রেডিয়াস, ভেলোসিটি, টোটাল এনার্জি, এই তিনটের যে রাশিমালা, সেইখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকতে পারে, তোমাদেরকে প্রশ্ন দিতেই পারে। এই প্রশ্নটা আমি দেখছিলাম, ভালো ছিল প্রশ্নটাতে বলেছে যে দেখাও যে প্রথম কক্ষের ইলেকট্রনের গতিবেগ আলোর গতিবেগের 1/37 অংশ। এই টাইপের প্রশ্ন কিন্তু থাকতে পারে, এটা আমি তোমাদের বলে দিলাম। যদি এটা ম্যাচ করে যায় খুবই ভালো, বললে ঠিক আছে। তো এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের থাকতে পারে। এছাড়া তোমাদের যে রিডবার কনস্ট্যান্টের থেকে যে ম্যাথটা, ধরো তোমাকে বললো বামার শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, কি লিমেন শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত, এইসব প্রশ্নগুলো কিন্তু থাকতে পারে। আর ওইখান থেকে তোমার থেকে তেজস্ক্রিয়তার যে অঙ্কগুলো আছে মূলত, সেইগুলোই কিন্তু থাকতে পারে, আর খুব একটা ইম্পর্ট্যান্ট না। বাকি ধরো থিওরিটিক্যাল পোর্শন তো অনেক ভারী জলকেন ব্যবহার করা হয়, হ্যাঁ। তারপরে তোমার নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, একটা করে এক্সাম্পল, ভর ত্রুটির গণনা, ভর ত্রুটির সাথে বন্ধন শক্তির সম্পর্ক, এইগুলোই মূলত থাকবে, আর কিছু থাকার জায়গা নেই। হ্যাঁ, ওই যে n সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি, ওই যে ওইটা তেজস্ক্রিয়র বিঘটন ধ্রুবক, ওই জায়গাটা একটু দেখতে হবে। ইলেকট্রনিক ডিভাইসেসের মধ্যে 8 মার্কস থাকে। 8 মার্কসের মধ্যে তোমাদের এখানে অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স দুটোই থাকে। তো একটা জিনিস করতে হবে প্রথমে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, ইনসুলেটর, অন্তরক, পরিবাহী, অর্ধপরিবাহী, এদের মধ্যে একটা কম্প্যারিজনটা একটু দেখবে। মানে রোধের উষ্ণতা গুণাঙ্ক পরিবাহের জন্য পজিটিভ হয়, কারণ ওর বাড়ে, আর এর ক্ষেত্রে নেগেটিভ হয়, মানে অর্ধপরিবাহের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে কেন তার রোধটা কমে, এই প্রশ্নগুলো থাকবে। আর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে হচ্ছে যেখানে হোল আর ইলেকট্রনস আছে, সেইগুলোর যে গুণফল, মানে নাম্বার অফ হোলস ইন্টু নাম্বার অফ ইলেকট্রনস, সেটা হবে নাম্বার অফ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের স্কোয়ার, মানে ni স্কোয়ার ইজিক্যাল টু NH ইন্টু NE। এটার থেকে ম্যাথ থাকতে পারে।
ফটোডায়োড এলইডির যে কার্যনীতি, কীভাবে কাজ করছে, ব্যবহার, এটা থাকতে পারে। ট্রানজিস্টারের যে আলফা বিটার যে ম্যাথসগুলো আছে আলফা বিটার, এবং ট্রানজিস্টারের সিই মোডের কমন এমিটার মোডের এনপিএন ট্রানজিস্টার বর্তনী চিত্র সম্পূর্ণভাবে করে নাও। একমুখী কারক, দ্বিমুখী, উভমুখী কারক, মানে যেটা রেকটিফায়ারের যে জায়গাটা, ওইটা একটা না একটা আসবেই হলো। আর ডিজিটাল সার্কিট থেকে সেভাবে কিছু বলার নেই, যোগ বিয়োগটা করতে শিখে যাও, এবং তার সাথে সাথে ন্যান্ড আর নর গেট থেকে, ন্যান্ড আর নর গেট, এই যে দুটো বিশ্বজনীন গেট বা সর্বজনীন গেট, সেখান থেকে যে লজিক গেটসগুলো আছে, মৌলিক লজিক গেটগুলো, ফান্ডামেন্টাল লজিক গেটসগুলো, অর্থাৎ অর, অ্যান্ড, নট, এইগুলোকে প্রতিষ্ঠা করতে শিখে যাও, তাহলে ডিজিটাল সার্কিটটা তোমাদের কমপ্লিট, বা ইলেকট্রনিক ডিভাইসেসটাই কমপ্লিট। কমিউনিকেশন সিস্টেমে বলবার মতো কিছু নেই, 3 মার্কস থাকে, একটা এমসিকিউ, একটা মান 2। প্রথমত আসে ইম্পর্ট্যান্ট হতে পারে ব্লক ডায়াগ্রাম, একটি সঞ্চার ব্যবস্থার পরিষ্কারভাবে চিত্র বর্ণনা করো। আচ্ছা, আরেকটা হচ্ছে বিরূপ অনাঙ্ক, এএম আর এফএম, এই দুটো তো ব্যাখ্যা করা আছে। তো এএম আর এফএম এর মধ্যে বিরূপ অনাঙ্ক বলে বিটা মডুলেশন ইন্ডেক্স, ওইটা থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে। মডুলেশন কাকে বলে, ডিমডুলেশন কাকে বলে, এই বিষয়গুলো দিতে পারে। এবং লাস্টলি হচ্ছে এএম এফএম এর মধ্যে পার্থক্য, অর্থাৎ অ্যাম্পলিটিউড মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশনের মধ্যে পার্থক্যটা থাকতে পারে বা কম্প্যারিজন থাকতে পারে। তো মূলত এই বিষয়গুলোই আমাদের চর্চার মধ্যে ছিল। এই জায়গাগুলো একটু যদি ওভারকাম করতে পারো, তাহলে মোটামুটি তুমি অবশ্যই কিন্তু 55+ স্কোর। এবার বাকিটা তোমার পড়াশোনা, তোমার ডেডিকেশন, তোমার আগের যে জ্ঞান, সেটার উপরও কিন্তু ডিপেন্ড করবে। যাই হোক, যে বিষয়গুলো পড়লাম সেই বিষয়গুলো যদি অ্যাটলিস্ট উতরে যেতে পারো, তাহলে অনেকটা নাম্বারই কিন্তু সিকিউর হয়ে যাবে, ভয়ের কিছু আর থাকবে না। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো করে পরীক্ষা দাও, দেখাবে পরের কোনো টপিক নিয়ে। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই।